শিক্ষকের অভাবে স্মার্ট ক্লাস, ডিজিটাল টেকনোলজি তেমনই তো শোনা যাচ্ছে। প্রথমে একাদশ দ্বাদশের ব্যাপারে এই উদ্যোগ থাকলেও সম্প্রতি যে খবর কর্তৃপক্ষ জানাচ্ছেন তাতে করে একদম প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর কি পুরোটাই এই ভিডিও স্মার্ট ক্লাসরুম তার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হচ্ছে। কেন? ওই যে শিক্ষকের অভাব। শিক্ষকের অভাব কি সত্যি আছে? মানে এত এত শিক্ষিত তরুণ তরুণী টেট উত্তীর্ণ হয়ে অপেক্ষায় আছেন, নিয়োগের প্রহর গুনছেন, এসএসসির গত বছরে 2025-এর সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ নবম দশম পরীক্ষা হয়ে গেছে। একাদশ দ্বাদশের নাকি সমস্ত যে প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ থেকে শুরু করে সবকিছুই সম্পূর্ণ হয়ে গেছে। নিয়োগপত্রের প্রতীক্ষা বা যাকে হোক, যেটা আর কি সবাই তাই করছেন, নিয়োগপত্রের প্রতীক্ষা করছেন। নবম দশমের এখনো প্রক্রিয়া বাকি আছে, ওটার সময় লাগবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই তথাকথিতভাবে যোগ্য শিক্ষকদেরকে আবার আদালতের কাছে সময় চাওয়াতে অগাস্ট পর্যন্ত তাদের চাকুরির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা চুক্তিভিত্তিক মতো আর কি, তাই হলো আর কি। ডিসেম্বর ছিল, গত বছরের 31শে ডিসেম্বর ছিল, সেখান থেকে মেয়াদ বাড়িয়ে এই বছরের 2026-এর অগাস্ট পর্যন্ত। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে। টেটের উত্তীর্ণ প্রার্থীরা প্রতীক্ষায় আছেন, 14,000-এর মতো সেখানে শূন্য পদ আছে। ইতিমধ্যেই নাকি ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবার বাংলা মাধ্যমের ইন্টারভিউ এর অপেক্ষা করছেন বেকার যুবক যুবতীরা। তবে শিক্ষকের তো অভাব নেই, আছে কি? তাহলে এই অভাব শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে? খবরে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, খবরে বিভিন্ন রকম ভাবে খবরগুলো বেরোচ্ছে। কোথাও এইভাবে বেরিয়েছে যে শিক্ষকের অভাবে পড়ুয়ারা নিজেরাই নিজেদের নাকি শেখাবে, ভিডিও চালিয়ে দেওয়া হবে ক্লাসরুমে, এমন ভাবে খবরগুলো বেরিয়েছে। তো প্রশ্ন হচ্ছে, শিক্ষকের অভাব কোথায়? তাহলে এই অভাব কি সত্যি সত্যি শিক্ষকের অভাব, মানে শিক্ষকের অপ্রতুলতা, যোগ্য শিক্ষক শিক্ষিকার অভাবে এই সিদ্ধান্ত, নাকি এই অভাবটা কোনো পলিসির ফলে এসেছে? মানে এটা স্বাভাবিক অভাব নয়, এটা তৈরি করা অভাব, অর্থাৎ কৃত্রিম অভাব, আর্টিফিশিয়াল ওয়ান্ট, যেটা বর্তমান প্রয়োজনে নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করবার লক্ষ্যে যে পলিসি নেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে, শুধু এই পলিসি শিক্ষাক্ষেত্রে নয়, সরকারি ক্ষেত্রে যে পলিসি নেওয়া হয়েছে, তাতে করে এই অভাব, কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে। যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিত তরুণ তরুণীরা অপেক্ষায় থাকা সত্ত্বেও, তাদের চাকরির বয়স তারা অতিক্রম করে চলে যাচ্ছেন, তা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। ঢিলেমি, উদ্দেশ্য প্রণোদিত ঢিলেমি, দীর্ঘ দীর্ঘ অপেক্ষা, এসব করা হচ্ছে। অনেকে এখনো বুঝতে পারছেন না এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা প্ল্যান মাফিক করা হচ্ছে। তারা আশায় আশায় আছেন। আমি এ বিষয়ে বহু আগেই সতর্ক করেছি, বিশেষ করে এই পেশার ক্ষেত্রে যারা
এখনো স্বপ্ন দেখছেন, ভাবছেন সব আগের মতো হয়ে যাবে, তাদের বলেছে বিকল্প পথটি অনুসন্ধান করতে। কেউ কেউ শুনেছেন, সজাগ হয়েছেন, তবে বেশিরভাগই এখনো অন্ধকারে। তারা শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, টেট পাশ করছেন, এসএসসি দিচ্ছেন, কিন্তু শিক্ষক শিক্ষক সুলভ যে মানসিকতা, যে আচরণ, যেটাকে আমি মনে করি কি প্রশ্ন করা, রিসার্চ করা, জানার চেষ্টা করা, সেখান থেকে নিজেদেরকে এখনো বিসর্জিতই রেখেছেন। আর যেহেতু তাদের এই জানা বোঝার আগ্রহটা নেই বলে তারা এখনো আশায় আছেন, অপেক্ষা করছেন যে সব আগের মতো হয়ে যাবে এবং আগের মতো করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হবে সরকারি শিক্ষাক্ষেত্রে। তারা এমন বিশ্বাস নিয়েই এখনো অপেক্ষায় আছেন। কেউ কেউ বিহারের কথা বলছেন। বিহারের ব্যাপারে আমার ভিন্ন ভিডিও আছে, এই চ্যানেলেই আছে, ইউটিউবে দেখে নেবেন সেখানকার বাস্তবতা কি, সেখানে কেন এখন নিয়োগ হচ্ছে শিক্ষকতার ক্ষেত্রে, আর এই রাজ্যে তথা আরো অনেক রাজ্যে কেন বিয়োগ হচ্ছে। বাস্তবতাটা কি এটা বুঝতে গেলে আজকের যে ভিডিওর বিষয়, শিক্ষকের অভাবে স্মার্ট ক্লাস এবং জাতীয় শিক্ষানীতি। হ্যাঁ, আজকের ভিডিওর শিরোনাম এটি, শিক্ষকের অভাবে স্মার্ট ক্লাস এবং জাতীয় শিক্ষানীতি। তো এই বিষয়ে আমি আগেই সতর্ক করেছিলাম। যারা জানেন, আমার লেখালেখি পড়েন, সোশ্যাল মিডিয়াতে আছেন, ফলো করেন বা বইপত্র পড়েন, তারা এ বিষয়ে কিন্তু জানেন। অমৃত সুপুত্র দ্বিতীয় খণ্ডে 2020-তেই করোনা আবহ যখন চলছে, লকডাউন যখন চলছে, সেই সময়ে আমি বেশ কিছু এই নতুন বিশ্ব ব্যবস্থার ওপরে আলোচনা আর্টিকেল লিখি। সেখানেই একটি আর্টিকেল আছে, দ্য স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল। সেখানেই আমি এই বাস্তবতাকে তুলে ধরি এবং পর্যবেক্ষণ ব্যবহার করি অবশ্যই। তো বলাই বাহুল্য, মানুষ কতজনের কাছে আমাদের চিন্তা ভাবনা পৌঁছয় সোশ্যাল মিডিয়াতে, সেটাই তো স্বাভাবিক। আর কতজনই বা ভাবতে চান, বুঝতে চান, আর তাই তারা হতাশার অন্ধকারে থাকেন এবং এখনো অপেক্ষা করেন যে হয়তো সব আগের মতো হয়ে যাবে। না, আগের মতো আর কিছু হবে না। সম্প্রতি আপনারা জানেন যে ইতিমধ্যেই আরো একটি খবর আপনারা দেখতে পাচ্ছেন, টেলিভিশনে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, খবরটি ছড়িয়ে পড়েছে কি, প্রাথমিক শিক্ষক যে শিক্ষক সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন, কি বলেছেন, টেট মানেই শিক্ষক হওয়া নয়, টেট একটা আবশ্যিক যোগ্যতা। আর টেট মানেই যে প্রত্যেককে যারা টেট পাশ করেছেন তাদেরকে আমরা নিয়োগ করব শিক্ষক পদে, অথবা প্রত্যেকেই ইন্টারভিউয়ের সুযোগ পাবেন বা ডাক পাবেন, এমন কথা তো নয়। আমরা তো সেটা লিখেই দিয়েছি, সার্টিফিকেটে তো লিখেই দিয়েছি। সত্যি তো তাই, অফিসিয়ালি তো তিনি ঠিক কথাই বলছেন। তো এখন প্রশ্ন করুন যে তাহলে লাইফ টাইম টেট সার্টিফিকেটের ব্যাপারটা কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, কেন? ওটা একটা স্ট্র্যাটেজি, যাতে বেকার যুবক যুবতী অধৈর্য না হয়ে গিয়ে বিক্ষোভ টিক্ষোভ, হানাহানি, মারামারি ইত্যাদি ইত্যাদি না করেন, এবং কর্তৃপক্ষ যাতে করে অক্ষত থাকেন, টেবিল চেয়ার ভাঙচুর না হয়, তার জন্য যেমন একদিকে ডিভাইড অ্যান্ড রুলের খেলা,
শিক্ষক সমাজের মধ্যে অজস্র ভাগ, উপভাগ, ভাগের ভাগ, তোষ্য ভাগ করা হয়েছে এবং শিক্ষকেরাও সেই ভাগ নিয়ে ভাগাভাগি করছেন, মামলা করছেন, একে অপরের নাক কেটে যাত্রা ভঙ্গ করছেন। প্রতিযোগিতা কমানোর জন্য মামলা টামলা করে যাতে করে ওই সিটগুলোর আমাদের মানে কয়েকজনের বা কতিপয় বা যাই হোক যত কম্পিটিশন কমানো যায় সেই মানসিকতায় শিক্ষক সমাজ এখন মামলাবাজ হয়ে গেছে। বাস্তব তো তাই বলে। তো তাই তারা এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন না। ওটা আসলে মূল্য ঝুলিয়ে অপেক্ষা করানোর স্ট্র্যাটেজি। এইভাবে আস্তে আস্তে বয়স পেরিয়ে যাবে, কারণ লাইফ টাইম সার্টিফিকেট মানে তো এই নয় যে আপনি 50 বছর বয়সেও শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন, ব্যাপারটা তা নয় তো। সেক্ষেত্রে আপনাদের যেমন নিয়ম ওই 40 বছর পর্যন্ত, এদিকে রিজার্ভেশনের সুবিধে থাকলে আরো একটু বেশি, এই নিয়মেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে লাইফ টাইম সার্টিফিকেটের মানেটা কি সত্যি লাইফ টাইম? না, ওটা একটা ললিপপ, যাতে করে এই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীকে ওই একটা ললিপপ ধরিয়ে দিয়ে অপেক্ষা করানো যায় এবং সেই সুযোগে নতুন বিশ্ব ব্যবস্থার যে বিভিন্ন এজেন্ডা আছে সেগুলোকে রূপায়িত করা যায়। 2018 সালেই মেক্সিকোতে টেকনোলজিকো দে মন্টেরি বলে যে বিশ্ববিদ্যালয় আছে, মেক্সিকোর একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেখানেই শিক্ষার উপরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চক্র বা সেমিনার হয়। কংগ্রেস অফ এডুকেশনাল ইনোভেশন নামে সেই সেমিনার। সেখানেই কিন্তু এমন একটি রূপরেখার কথা বলা হয়েছিল যে করোনা কিন্তু আসেনি তখন, 2018 সালের কথা, না আগে থেকেই তো ওরা চিন্তা ভাবনা করে প্ল্যান করে। আন্তর্জাতিক শক্তি যারা বিশ্বকে এখন নিয়ন্ত্রণ করে, বিশ্বের নীতি, অর্থনীতি, রাজনীতি সবই তারাই নিয়ন্ত্রণ করে। তো সেই প্রতিফলনটা আমরা সেই আলোচনা চক্রে পাই। অমৃত সুপত্র 2য় খণ্ডে সেই আলোচনা আমি রেখেছি, সেখান থেকেই আমি ওই সংক্ষিপ্ত ওই যেটা ঐক্যমত্য এসেছিল আর কি, সেইখানে আন্তর্জাতিক যে আলোচনা চক্র সেই অংশটি আপনাদের পড়ে শোনাচ্ছে। কি লিখেছিল? The education of the future will be very different from now, but we do not know what it will be like. অর্থাৎ আগামীর শিক্ষা ব্যবস্থা একেবারেই ভিন্ন হবে, কিন্তু আমরা ঠিক জানি না সেটি কেমন হবে। কি বুঝলেন? 2018-তে, তবে এখন আমরা বুঝে গেছি ওটা কেমন হবে। আপনারাও বুঝতে পারছেন যারা মাথা ঘামাচ্ছেন। সেখানে ওরকম একটা হিন্ট দেওয়া হয় আর কি, ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হিন্ট দেওয়া হয়। তো সত্যি তো সেই সময় যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন সেই সব শিক্ষকেরা, অধ্যাপক, গবেষক, তাদের কাছেও স্পষ্ট রূপরেখা তখন ছিল না। তবে এইটুকু তো ছিলই, তারা জানতেন, তাদেরকে সেভাবেই বার্তা দেওয়া হয়েছিল যে হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইসব বিভিন্ন রকম খবর যখন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই সেখানে মন্তব্য করছেন, এই যেমন শিক্ষকের অভাবে ভিডিও চালিয়ে দেওয়া হবে বা হচ্ছে ক্লাসরুমে, এবং পলিসি যেটা একদম নিচু ক্লাসে প্রাথমিক স্তরেও নেওয়া হয়েছে। তো সেই সব খবরে অনেকে মন্তব্য করছেন যে পুলিশে তো নিয়োগ হচ্ছে, নার্সেও এই তো কিছুদিন আগেই শর্ট লিস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালগুলোতে, বিএসসি নার্সিং বা জিএনএম যাই হোক, তারও পরীক্ষা হয়েছে, আপনারা জানেন, সিবিটি পরীক্ষা। তো সেখানেও শর্ট লিস্টেড হয়েছে, নিয়োগ যদিও এখনো হয়নি কিন্তু প্রক্রিয়া তো চলছে এবং নিয়োগ হবে আশা করা যাচ্ছে। তাহলে শিক্ষকের বেলায় কেন এমন হচ্ছে? শিক্ষকদের বেলায় কেন নিয়োগ নেই? তারা ওই যে বললাম, তারা এখনো বুঝতে পারছেন না খেলাটা কি। দেখুন,
আমি বহু আগেই কিন্তু বলেছি পুলিশে নিয়োগ হবে, পুলিশ এখন লাগবে, কারণ জনতার মধ্যে যে আম, বঞ্চনা, এই যে জীবিকাহীনতা এবং দারিদ্র্য, বেকারত্ব ক্রমবর্ধমান আকার নেবে, বাড়তেই থাকবে। কারণ নতুন বিশ্ব ব্যবস্থাতে যে স্কিলকে ওরা আহ, সামনে এনেছে এবং যেভাবে ওরা সবকিছু ঢেলে সাজাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে, তাতে করে ওরা সাব জানিয়ে দিচ্ছে যে পুরনো স্কিল বাতিল। অর্থাৎ এখন একটা একটা সময় ছিল যে বেকার যুবক যুবতীরা নিজেদেরকে আনএমপ্লয়েড বলতে পারতো, বা আমরাও বলতাম তারা আনএমপ্লয়েড। কিন্তু বর্তমান আবহে, নতুন বিশ্ব ব্যবস্থার আবহে আনএমপ্লয়েড শব্দটি আর থাকছে না, ওরা তুলে দিয়েছে। তার বদলে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? আনএমপ্লয়েবল, অর্থাৎ এমপ্লয়মেন্ট দেওয়ার বা পাওয়ার অনুপযুক্ত, অর্থাৎ যাদেরকে মানে আনএমপ্লয়েড বলা যাবে না, অর্থাৎ যোগ্যতা আছে কিন্তু বেকার, এই অর্থেই তো আনএমপ্লয়েড শব্দটি ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে ওরা এই যোগ্যতাটাকেই এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন নীতিতে ওরা যোগ্যতাকে এখন ব্যাখ্যা করছে, কারণ ওরাই তো যোগ্যতার সংজ্ঞা তৈরি করে, ডেফিনেশন তৈরি করে। আগেকার সংজ্ঞা ডিগ্রি বেসড এডুকেশন বলুন, এই শিক্ষক যে ভিত্তিতে চাকরি পান, অধ্যাপকরা যেভাবে চাকরি পান, সেটা পুরোটাই এখন বাতিলের খাতায় চলে গেছে। তাই এখন স্কিলের ওপরে, ইনোভেশনের ওপরে, অবশ্যই এআই স্কিল থেকে শুরু করে কোডিং, বিভিন্ন রকমের এই সব বিভিন্ন রকমের স্কিলের কথা ওরা বলছে, এবং যে স্কিলগুলো আসলে চাকরি খাওয়ার জন্য এসেছে, যাতে করে অনেক অনেক নিয়োগ সম্ভব নয়, বরং বিয়োগ করার জন্য এসেছে। কিন্তু ওই যে ওরা বলবে এখন, যাতে করে যুব সমাজকে বুঝিয়ে দেওয়া যায় যে আপনাদের সেই যোগ্যতাই নেই, আপনারা আনএমপ্লয়েবল, মানে চাকরি পাওয়ার অনুপযুক্ত, নিজেকে গড়ে তুলুন যোগ্য হিসেবে। এইরকম একটা কথা বলে যুব সমাজের থেকে, মানে যে কর্মসংস্থানের দায়িত্ব থেকে ওরা সরে যাচ্ছে, রাষ্ট্র সরে যাচ্ছে, কারণ রাষ্ট্র এখন পুরোটাই ব্যক্তি পুঁজির নিয়ন্ত্রণে চলে গেছে, বিলিয়নিয়ারদের নিয়ন্ত্রণে চলছে। আদানি আম্বানি বলুন আর বিল গেটসই বলুন, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি থেকে শুরু করে গণপরিবহন, সব ক্ষেত্রেই এই যে বর্তমানের যারা প্রভু, রাজা, সম্রাট, এখন তো আর সিংহাসনে বসা রাজা নেই, এরাই রাজা আসলে। তো এরাই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। তো তার ফলে কি, দেখুন পুলিশ ওদের লাগবে, কারণ এই যে বেকারত্ব বাড়ছে, বঞ্চনা বাড়ছে, নিয়োগ নেই, এতে করে তো জনতাকে, যুব সমাজকে ঠেকিয়ে রাখবার জন্য, প্রতিহত করবার জন্য পুলিশের নিয়োগ চলবেই, আরো বেশ কিছুদিন চলবে। চুক্তিভিত্তিক সিভিক পুলিশ তো থাকবেই, সেই সংখ্যাটাও বাড়বে, পাশাপাশি স্থায়ী পদেও পুলিশ কর্মী, কনস্টেবল বলুন, এসব ক্ষেত্রে কিন্তু ওদের লাগবে আরো কিছুদিন। তাই প্রয়োজন আছে বলেই ওরা পুলিশ নিয়োগ করছে এবং করবে, তাই তো। তবে হ্যাঁ, ক্ষেত্রেও চুক্তিভিত্তিক পুলিশের সংখ্যাটা বাড়বে, কিন্তু স্থায়ী, সবই তো চুক্তিভিত্তিক দিয়ে চালানো সম্ভব নয়, স্থায়ী পদেও কিছু পুলিশ নিয়োগ এখনো হতে থাকবে, বেশ কিছু বছর ধরে হতে থাকবে। আর নার্স, সেটা তো হবেই। করোনা প্যান্ডেমিক আপনারা দেখেছেন, এবার নিপা এসে গেছে, নিপার ভ্যাকসিন তৈরি হয়ে গেছে প্রায় বলতে গেলে, সামনে ডেঙ্গু আছে একটি, এবং বিল গেটস মহাশয় জানিয়েই দিয়েছেন, আর উই রেডি ফর দ্য নেক্সট প্যান্ডেমিক। তিনি বিলিয়ন বিলিয়ন ডলার ভ্যাকসিনের জন্য, ড্রাগের জন্য খরচ করছেন। তাহলে এই যে একটা পরিস্থিতি, ইকোসিস্টেম, হেলথ টেকনোলজি, তো সেই ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করবার জন্য, বাস্তবায়িত করবার জন্য ভ্যাকসিনেশন কার্যক্রম বলুন, বা যে এজেন্ডা রয়েছে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে, ডিপপুলেশন যেটাকে আমরা বলি, এবং মানুষকে আরো বেশি করে অসুস্থ করে দিয়ে ফার্মা মুনাফাকে বাড়ানো বা স্টেডি রাখা, তো এই যে কার্যক্রম, তাতে করে তো নার্স লাগবেই ওদের। সেক্ষেত্রে নার্সিং এর ক্ষেত্রেও চুক্তিভিত্তিক নার্সিং সরকারি ক্ষেত্রে চালু হয়ে গেছে, আগামীতে আরো বেশি করে হবে। কিন্তু বর্তমানে এখনো কয়েক বছর, অন্তত 2030 পর্যন্ত স্থায়ী পদেও কিছু নার্স নিয়োগ করা হবে,
কারণ বর্তমান যে তথ্য বলছে তাতে করে এই বছরে দেখা যাচ্ছে নার্সের প্রয়োজন স্বাস্থ্যক্ষেত্রে 17% মতো বেড়ে গেছে, তাই তো? এবং আপনারা জানেন বহু প্রাইভেট নার্সিং কলেজ তৈরি হয়েছে। তবে স্কুলের ক্ষেত্রে যেমন আম, মানে স্কুল শিক্ষণ যে আহ, আপনার ডিপ্লোমা বলুন, বিএড বলুন, সেগুলো যেমন বহু বহু আগেই বহু বহু প্রাইভেট কলেজ হয়ে গেছে। তো মেডিকেলেও সেটা হচ্ছে, এটা পরে হয়েছে। সেই মানে শিক্ষকতার যে শিক্ষণ, ডিপ্লোমা, বিএড এগুলোর প্রাইভেট কলেজ আগে হয়েছে, সংখ্যাটা অনেক বেশি। বর্তমানে নার্সিং কলেজও হচ্ছে, বাড়ছে। তো স্বাভাবিকভাবেই পরবর্তীতে এখন যেমন নার্সের ক্ষেত্রে কিছুটা সুযোগ এখনো সরকারি ক্ষেত্রে না থাকলেও প্রাইভেট নার্সিং হোমে চাকরি পাওয়ার সুযোগ আছে, চাহিদা আছে। আগামীতে এত এত নার্স হবে আর কি, তখন দেখবেন ওই একই রকম পরিস্থিতি হবে নার্সিংয়ের ক্ষেত্রেও। ওই যে যেটা চাহিদা আছে এখনো তার পেছনে লক্ষ লক্ষ যুবক যুবতী দৌড়তে শুরু করে। তারপর কি হয়, যেটা হয় সেটা স্যাচুরেটেড হয়ে যায়, এত এত হয়ে যায় যে তখন আর সেখানেও তাদের যেটা খুব একসময় আম, কর্মসংস্থানের একটা সুযোগ ছিল সেটাও তখন হারিয়ে যায়, কারণ ওই যে ওভারলোড হয়ে যায় তখন। আর ব্যাপারটা তখন ওই ক্ষেত্রেও বেকারত্ব তৈরি হয়। একই রকমভাবে আমরা ইঞ্জিনিয়ারিংয়েও দেখেছি, প্রথম প্রথম ইঞ্জিনিয়ারিংয়ে আমরা দেখেছি খুব লুক্রেটিভ জব হতো, বহু যুবক যুবতী চাকরি পেতেন ইঞ্জিনিয়ারিং পড়ে। তো সেই সেই আকর্ষণেই ইঞ্জিনিয়ারিং এ পড়তে এত এত তরুণ তরুণী আকৃষ্ট হলো যে এখন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেকারত্বের হার সবচেয়ে বেশি বলা যেতে পারে। যেটা খেটে খাওয়া মানুষ, সেটা পাথর লাগানোর মিস্ত্রি হোক, টাইলস লাগানো হোক, রাজমিস্ত্রি হোক, বা এই ধরনের যারা বেসিক স্কিলের ওপর বেঁচে পড়তে আছে, তাদের মধ্যে বেকারত্ব নেই বললেই চলে সেই অর্থে। তাদের তুলনায় এই ইঞ্জিনিয়ারিং বেকারত্ব, এমবিএ বেকারত্ব অনেক বেশি। ওই যে আকর্ষণ, তার জন্য অনেকে অনেকে একসাথে ছুটে গেছেন, তাই তো? একই ছবি আমরা দেখতে পাচ্ছি এমবিবিএস এর ক্ষেত্রেও। সাম্প্রতিক যে খবরে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে হাসপাতালগুলোতে চিকিৎসক পদে যতটা দরকার তার প্রায় 6 থেকে 7 গুণ আবেদন পড়েছে, যেটা আগে ভাবাই যেত না। কারণ ডাক্তার হওয়ার জন্য সরকারি ক্ষেত্রকে কেউ বাঁচত না, কারণ কত আর মাইনে দেবে, গ্রামে গঞ্জে পাঠিয়ে দেবে, হ্যাঁ, সেখানে কাজ করতে হবে। সরকারি হাসপাতালে সেখানে লাইফস্টাইল নেই, কিছু নেই, হ্যাঁ, তো ভালো মাইনেও নেই, মাত্র 50-60 হাজার টাকা। কিন্তু এখন দেখা যাচ্ছে এত এত এমবিবিএস হয়ে গেছে, মানে প্রাইভেট কলেজ তো বহু হয়েছে, বহু বহু সিট। এদিকে আপনারা জানেন যে নিটের কি পরিস্থিতি, সেখানে আবার মাইনাস, মানে ওই যে ব্যবসা করতে হবে না, মাইনাস নেগেটিভ মার্কিং, মানে 40 -40 পেয়েও, মানে যারা সংরক্ষিত তারা, অর্থাৎ নিটে বসলেই তারা এখন পিজিতে যেতে পারবেন। এত এত সিট ফাঁকা আছে যে কি করবেন, কর্তৃপক্ষ তাই বলেছে। আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য 7 পার্সেন্টাইল মানে ভাবতে পারেন 800-র মধ্যে সম্ভবত 40 নম্বর বা 60 নম্বর এরকম কিছু পেলেই, কাছাকাছি পেলেই তারা পাবেন। ওই যে প্রাইভেট শিক্ষা কলেজগুলো ফাঁকা রয়েছে, প্রাইভেট কলেজগুলো ফাঁকা রয়েছে, এমবিবিএস পড়ার জন্য, এমডি পড়বার জন্য ফাঁকা রয়েছে। তো সেখানে তারা যাবেন, তারা তো এমনি এমনি এত এত টাকা ইনভেস্ট করে প্রাইভেট কলেজ করেননি। তো তাদের সাথেই এই নিটের ক্ষেত্রে মারাত্মক রকমের একটা পরিস্থিতি তৈরি করা হলো। ভাবুন তাহলে, আপনারা তো মেধার কথা বলেন, বেসরকারি হলে পরিষেবা ভালো হয় বলেন, অনেকেই বিশ্বাস করেন। তাহলে এই যে বেসরকারি কলেজে নেগেটিভ মার্কিং এ থাকা, বা সবচেয়ে কম 7th পার্সেন্টাইলে যারা থেকে অর্জন করে যারা ভর্তি হবে এবং ডাক্তার হবে, তো তাদের মেধা নিয়ে আপনাদের কি অভিমত বলে মনে করছেন?
তাদের কাছে আপনারা তো চিকিৎসা করাতে যাবেন আগামীতে, তো সেক্ষেত্রে আপনাদের কি অনুভূতি হবে একটু জানার আগ্রহ রইল। মেধা মেধা বলেন, আবার বলেন বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, তো কেমন হচ্ছে পরিষেবা আমার একটু জানার আগ্রহ, তাই তো? বেশ, তাহলে এটা সর্বক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি প্রাইভেটাইজেশন চলছে, স্কুলের ক্ষেত্রেও চলছে। তাহলে এই যে পরিস্থিতি, সাম্প্রতিক সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব, দেখে নেবেন, যেখানে সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে, এটা বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে সরকার। সুপ্রিম কোর্ট তেমনই চাইছে যে প্রাইভেট স্কুলগুলোতে 25% সিট অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, অর্থাৎ যাদের টাকা পয়সা নেই, গরিব, হতদরিদ্র অভিভাবকদের সন্তান সন্ততির জন্য রাখতে হবে, রিজার্ভ করে রাখতে হবে। অর্থাৎ 75% সিটে টাকা নিয়ে ভর্তি হবে, আর 25% সিটে তাদের জন্য কনসিডার করতে হবে প্রাইভেট স্কুলগুলোতে। এরকমই একটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট রেখেছে এবং সেটা কঠোরভাবে পালন করার কথা বলা হচ্ছে। এবং আমি এটা বহু আগেই বলেছিলাম, এটা কিভাবে হবে। স্বাভাবিকভাবেই প্রাইভেট স্কুলগুলো এটা মানতে চাইবে না প্রথমে, তখন সরকার থেকে বলা হবে চিন্তা নেই, ওই 25% টাকা আমরা দিয়ে দেব, মানে 25% ছাত্রকে ভর্তি নিন, আপনারা একটু কনসিডার করে ভর্তি নেবেন, একটু কমাবেন, যেটা আপনাদের ঘাটতি হবে মনে হচ্ছে, মানে মুনাফার ক্ষেত্রে সমস্যা হবে, চিন্তা কি, আমরা আমাদের যে শিক্ষা খাতের যে বাজেট আছে, আমরা তো আর শিক্ষক নিয়োগ করছি না, শিক্ষকদের মাইনের জন্য বিপুল যে খরচ হতো সেটা আমাদের আর হবে না, সেখান থেকে আমাদের অনেক টাকা পয়সা বেঁচে যাবে। তো সেইখান থেকে টাকাটা আমরা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, আর আপনারা গরিব বাচ্চা কাচ্চাকে পড়াবেন, ব্র্যান্ডেড এডুকেশন দেবেন, এমনটাই চুক্তি। চিন্তা কি, আমরা তো আদানিকেও বাঁচিয়ে দিয়েছি, এলআইসির টাকা পয়সা সেখানে পাঠিয়ে দিয়েছি, কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা, তাকে তার পাশে দাঁড়িয়েছি, তো আপনাদের পাশেও তো দাঁড়াবো, এটাই তো নতুন বিশ্ব ব্যবস্থার দাবি, চিন্তা করবেন না, ব্যাপারটা এইরকম দাঁড়াবে। তাহলে কি হচ্ছে দেখুন, এই নীতি কার্যকর হলে গ্রামেগঞ্জে যত সংখ্যক সরকারি স্কুল এখনো টিকে আছে সেটা কিন্তু আরো কমে যাবে। অর্থাৎ কারণ ওই 25% যাদের একদমই ক্ষমতা নেই, তারা সরকারি এবং বেসরকারির যোগসাজশের যে বদান্যতা, তাতে করে তারা কিন্তু সেই বেসরকারি স্কুলেই সন্তানদের তারা ভর্তি করাবেন। তাহলে বেসরকারি স্কুলের নাভিশ্বাস আরো এক প্রস্থ বাড়বে আর কি। ইতিমধ্যেই তো ছাত্র সংখ্যা কমে গেছে, কলেজেও একই ভয়ঙ্কর পরিস্থিতি, তো স্কুলেও একই পরিস্থিতি, তো তাহলে ভাবতে পারছেন, তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক নিয়োগের যে সম্ভাবনা তারপরে কতটা থাকবে কি যদি এই নীতি কার্যকর হয়। তাহলে পুলিশ নিয়োগের সঙ্গে, নার্স নিয়োগের সঙ্গে এই শিক্ষক নিয়োগের তুলনা করবেন না, সেটা একদমই আলাদা, ভিন্ন প্রেক্ষিত। কারণ আগামীতে পুলিশকে ওদের যতটা লাগবে, যে কারণে লাগবে, আর নার্স যে কারণে লাগবে, ওই যে ভাইরাসের পর ভাইরাস আসছে, বুঝতেই পাচ্ছেন, ভ্যাকসিনের পর ভ্যাকসিন আসছে, সামনের বছর ডেঙ্গু ভ্যাকসিন, তারপরে নিপা ভ্যাকসিন, সব রেডি আছে, বিলিয়ন বিলিয়ন ইনভেস্টমেন্ট, তাই নার্সও ওদের লাগবে। কিন্তু শিক্ষক কেন লাগবে বলুন দেখি, কেন শিক্ষক কেন লাগবে? একজন মন্তব্য করেছেন যে এইভাবে তো শুধু ভিডিও চালিয়ে দিলে তো বাচ্চা কাচ্চারা পড়াশোনা করবে না, তারা দুষ্টুমি করবে, তারা কথা বলবে, তারা কি করে শিখবে? প্রথমত দেখুন, ছাত্রছাত্রীকে সরকারি স্কুলে শিক্ষা দেওয়ার মানসিকতা কর্তৃপক্ষের আছে বলে মনে হয় আপনাদের এখনো? তারা গল্প করবে বলে তার কর্তৃপক্ষ চিন্তিত এসব ভাববে না। আর দ্বিতীয়ত, বাচ্চা ক্লাসে শান্তি বজায় রাখবার জন্য 50,000 টাকা, 60,000 টাকা বেতন দিয়ে, বা কোনো ক্ষেত্রে 80,000 টাকা বেতন দিয়ে কেন লোক রাখবে? সাধারণ 8 পাস হলেই, স্বাভাবিক যারা রান্নাবান্না করেন বা এরকম কোনো লোকজন চুক্তিভিত্তিক, তাদেরকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তারাই ভিডিওটা চালিয়ে দেবেন
এবং দাঁড়িয়ে থাকবেন, দেখবেন কেউ কথাবার্তা বলছে কিনা, দুষ্টুমি করছে কিনা বা কান্নাকাটি করছে কিনা, সেগুলো দেখাশোনা করার জন্য একজন গভর্নেন্স জাতীয় কোনো ফিগার থাকলেই তো যথেষ্ট। তাকে কত মাইনে দিতে হবে, তাই না? তো সুতরাং আমি বহু আগেই বলেছিলাম যে আগামীতে ওই যে টিচিং, আমার ওই যে যেটা নতুন বিশ্ব ব্যবস্থার একটা জায়গা রয়েছে, মানে অনেকগুলো ফিচারের মধ্যে যেমন ফার্মিং উইদাউট ফার্মার্স, অর্থাৎ কৃষক ছাড়া কৃষি, তেমনি এডুকেশন উইদাউট টিচার্স, শিক্ষক ছাড়া শিক্ষক, মানে শিক্ষক ছাড়াই শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 2020-তে, যেটা আমি অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে বহু আগেই বিস্তারিত আলোচনা রেখেছি, প্রায় 40 পাতার, সেখানেই এই বিষয়গুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে শিক্ষক নেই, তাহলে কি পোস্ট হবে? টিচিং ইনস্ট্রাক্টর, টিচার নয়, টিচিং ইনস্ট্রাক্টর, যেটা আগামীতে আমরা দেখতে পাবো মেডিকেলের ক্ষেত্রেও, মেডিকেল ইনস্ট্রাক্টর। কারণ এআই রোবোটিক্সের হাতেই চিকিৎসার একটা বড় অংশ দিয়ে দেওয়ার পরে এগুলোকে দেখভাল করা, চালিয়ে দেওয়া, অপারেট করার জন্য ইনস্ট্রাক্টর লাগবে বা অ্যাসিস্ট্যান্ট লাগবে। তখন তাদেরকে বলা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখন যেমন বলা হবে, এইসব ক্ষেত্রে এই যে যিনি ওই যে দেখলেন ছবিতে ভিডিওটি চালিয়ে, মানে স্মার্ট ক্লাসের যে প্রজেক্টর, যাই হোক, সেখানে চালিয়ে দেবেন এবং তিনি দাঁড়িয়ে থাকবেন। তিনি তো শিক্ষক হবেন না। কি হবেন তিনি? তিনি হবেন টিচিং অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, তাই তো? তো তিনি অ্যাসিস্ট করবেন, এই স্মার্ট ক্লাসের ব্যাপারে অ্যাসিস্ট করবেন। তো এটাই পদ্ধতি। তো একজন আবার বলেছেন যে স্বাস্থ্যক্ষেত্রে অত্যাধুনিক হোক ভালো, ভালো নাকি শিক্ষাক্ষেত্রে অত্যাধুনিক ভালো না। যেহেতু তিনি এই ক্ষেত্রে নিয়োগের অপেক্ষা করছেন, চাকরি বাকরি, তাই ওনার পক্ষে ওটা খারাপ। কিন্তু ইনি বুঝতে পারছেন না যে অত্যাধুনিকতা সেটা শিক্ষাক্ষেত্রেই হোক আর স্বাস্থ্যক্ষেত্রেই হোক বা গণপরিবহনের ক্ষেত্রেই হোক, সেখানে কর্মসংকোচন ঘটবেই, এটাই স্বাভাবিক। প্রযুক্তি যত এগিয়েছে, মানে প্রযুক্তি তো ওরা ওদের স্বার্থেই সেভাবেই প্রযুক্তিকে তৈরি করে, টুল অফ এক্সপ্লয়টেশন হিসেবে, যাতে করে যত কম সংখ্যক মানুষকে দিয়ে যত বেশি কাজ করিয়ে নেওয়া যায়। এবং বর্তমানে তো এমন টেকনোলজি, যেটা এআই, যেখানে পুরো মানুষকে রিপ্লেস করতে পারে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে। তো সেই টেকনোলজি ওরা নিয়ে এসেছে। তাহলে আপনি স্বাস্থ্যক্ষেত্রে অত্যাধুনিকতা যদি প্রয়োগ করা হয়, তাহলে কি সেখানে কর্মসংকোচন হবে না? আলবাত হবে। দেখতে থাকুন, হচ্ছে। স্থায়ী পদের সংখ্যা ক্রমাগত কমিয়ে চুক্তিভিত্তিক করা হচ্ছে। নার্সিংয়ের ক্ষেত্রেও, চিকিৎসকদের ক্ষেত্রেও একই রকম নীতি আপনারা দেখতে পাবেন। কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়ে গেছে অ্যাপ্লাই করা। তাহলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আমাদের বুঝতে হবে, সচেতন হতে হবে, মনে জোর রাখতে হবে, হার মানলে চলবে না। এবং এই বিষয়ে যেগুলো বেসিক স্কিল, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে যুক্ত, অথবা যারা মনে করছেন যে আরো অন্য কোনো ইনোভেটিভ স্কিল তাদের আছে, যেটা প্রভুরা চাইছেন, যেটা ম্যাট্রিক্স বলছে আর কি, সেগুলোকে অ্যাপ্লাই করে জীবন যাপনের কথা ভাবতে হবে, জীবিকার কথা ভাবতে হবে। কারণ আহ, আগের মতো করে আর কিছুই চলবে না, আগের মতো করে কিছু থাকবে না। তাই আপনারা জানেন যে ভোটের পরে কি হবে, আমি আগেই বলেছি। ছাঁটাই আরো হবে বিভিন্ন ক্ষেত্রে, বেসরকারি, সরকারি, সর্বক্ষেত্রেই ছাঁটাই অব্যাহত থাকবে এবং স্থায়ী পদের সংখ্যা কমতে কমতে প্রায় বিলুপ্ত হয়ে যাবে। 2030 পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী সরকারি পদে এখনো নিয়োগ হবে, সেটা কেন্দ্রীয় হোক আর রাজ্য হোক, কিন্তু 2030-এর পরে সেটা প্রায় শূন্য হয়ে যাবে আর কি। এখন কিছু কিছু ক্ষেত্রে তবু হবে। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনাও অত্যন্ত কম, বরং শিক্ষক ছাঁটাইয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই ওই টেট, সবার জন্য টেট যেটা ওরা করেছে, 5 বছরের কম যাদের চাকরি আছে তাদের টেট বাধ্যতামূলক নয়, এটা সুপ্রিম কোর্ট বলেছে। তবে পদোন্নতি হবে না,
কিন্তু যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদেরকে আগামী 2 বছরের মধ্যে বা একটা সময়সীমা ওরা ঠিক করে দেবে, তাতে করে টেট উত্তীর্ণ হতে হবে, নইলে অবসর গ্রহণ করতে তারা বাধ্য হবে। আপনারা কি ভাবছেন এই যে টেটকে সামনে রেখে যেটা ওরা করছে, এটা কি সত্যি শিক্ষার মানোন্নয়নের জন্য করছে? মোটেই নয়, মোটেই নয়। শিক্ষার মানোন্নয়নের জন্য নয়, এটা একটা পলিসি কৌশল, যাতে করে বলা হয় যে এই কারণে আপনার চাকরিটা চলে গেল। একটা কারণ তো দেখাতে হবে, ছাঁটাইয়ের একটা কারণ দেখাতে হবে। গণতান্ত্রিক দেশ, না হলে মানুষ খেপে টেপে যাবে। তো ছাঁটাইয়ের কারণ হিসেবে, অস্ত্র হিসেবে টেটকে ব্যবহার করছে ওরা, এবং সুপ্রিম কোর্টকে সেভাবেই ওরা ব্যবহার করছে, আদালতকে সেভাবেই এই প্রভুরা, শক্তিশালী বিলিয়নিয়াররা ব্যবহার করছে, তাই না? ভাবুন দেখি, আগে বিএডও লাগতো না। আমরা যেসব শিক্ষকদের কাছে পড়েছি ছোটবেলায়, সেই সময় বিএড কোথায় ছিল? কারো বিএড ছিল? ডিএলএড ছিল? ছিল না। তো তারা কি শিক্ষক ছিলেন না? তারা কি শিক্ষক হওয়ার যোগ্যতা তাদের ছিল না? সেই সময় বহু মানুষ, এখনকার যারা প্রতিষ্ঠিত মানুষ, বিভিন্ন ক্ষেত্রে দিকপাল, তারা তো তাদের কাছেই পড়েছেন যাদের বিএড ছিল না। তবে তারা কি মানুষ তৈরি করতে পারেননি? হুম? আর এই যে বিএড এর নীতি, বিএড ছাড়া শিক্ষক হওয়া যাবে না, বা এই যে বা ডিএলএড ছাড়া প্রাথমিক শিক্ষক হওয়া যাবে না, এগুলো তো একান্তই সাম্প্রতিক ব্যাপার। সাম্প্রতিক ব্যাপার। এগুলো কি আগে ছিল? ছিল না। দেখে নিন কোন সাল থেকে বিএড মাস্ট করা হলো, ডিএলএড মাস্ট করা হলো কোন ক্ষেত্রে। এগুলো তো খুব সাম্প্রতিক বিষয়। তাহলে আহ, কি বলে নিতে হবে, যাদের এই টেট পাস করে যারা চাকরি করছেন, বা যারা ডিএলএড করে চাকরি করছেন, বা যারা বিএড করে চাকরি পেয়েছেন, তারা বেশি যোগ্য শিক্ষক, তারা শিক্ষা খুব ভালোভাবে দিতে পারেন, মান অত্যন্ত ভালো। আর যাদের বিএড ছিল না, আমাদের সময় যাদের কাছে পড়েছে, তারা অনুন্নত, নিকৃষ্ট, তারা পড়াতে পারতেন না। না, ব্যাপারটা তা নয়। পরিহাসের ব্যাপার এটাই, দেখুন খেয়াল করে, যখন বিএড এর ব্যাপার ছিল না শিক্ষকতার ক্ষেত্রে, মাস ছিল না, সেই সময়ে বরং আমরা স্কুলগুলোর স্বাস্থ্য ভালো ছিল, অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতো, আমরা করেছি, ছাত্রছাত্রীর ভিড় ছিল, পড়াশোনার পরিবেশ ছিল, তাই নয় কি? ছিল। ব্যতিক্রম থাকতে পারে, ম্যানেজিং কমিটি টাকা পয়সা খেতে পারে, তো তার চেয়ে এখন আমাদের শাসক দল এবং তথাকথিত বিভিন্ন ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি দুর্নীতি হয়, যতটুকু ম্যানেজিং কমিটি করেছে সেটা নস্যি। তাহলে আমরা বর্তমানে যে ডিএলএড ধারী, বিএড ধারী শিক্ষকদের আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে স্কুলে স্কুলে, তো তাদের নিয়োগ হওয়ার পরে তো উল্টে আমরা দেখতে পেলাম যে শিক্ষার অবনতি হচ্ছে। মানে তাদের আমি বলছি না তারা অনুপযুক্ত, আমি বলছি যে পরিকাঠামো, মানে ইনভেস্টমেন্ট, ফান্ডিং, উৎসাহ দেওয়া, সেগুলো তো পুরোটাই লাটে উঠে গেছে, তাই না? ছাত্র কমে যাচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না, পড়ুয়া পড়ুয়া অনেক জায়গাতেই শূন্য। তাহলে শিক্ষার মান কি খুব বাড়লো এই বিএড বিএলএড এসব দিয়ে, বা টেট ফেট চালু করে? না, বাড়লো না। বরং শিক্ষাকে কন্ট্রোল করা হলো, নিয়ন্ত্রণে আনা হলো, তাই তো? যাতে করে ওরা এগুলোকে কাজে লাগিয়ে ছাঁটাই করতে পারে। এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, তারা নেতারা, তারা বিএড কলেজ, ডিএলএড কলেজ করে, প্রাইভেট কলেজ করে প্রচুর কামিয়ে নেওয়ার সুযোগ পেল। তাদের কামিয়ে নেওয়ার জন্যই কিন্তু এখনো জানানো আসলে হচ্ছে না, ঝুলিয়ে রাখা হয়েছে যে শিক্ষক নিয়োগ হবে, সব আগের মতো হবে। এই রকম ভাবে যদি না চালানো যায়, তাহলে এই নেতাদের প্রাইভেট কলেজগুলো উঠে যাবে, ডিএলএড কলেজ উঠে যাবে, বিএড কলেজ ইতিমধ্যেই অনেক উঠে গেছে। তবু এই যে এসএসসি পরীক্ষা যেহেতু করা নিল ওরা, এই কারণেই অন্যতম একটা কারণ যে বিএড কলেজগুলো যেন চলে, নেতারাই তো চালাচ্ছে, তারাই তো ইনভেস্ট করেছে। তো যতদিন সম্ভব এইভাবে মূল্য ঝুলিয়ে ওরা ওই নেতাদের ব্যবসাটাকে ওরা অব্যাহত রাখবে, চালিয়ে যেতে দেবে আর কি। শেষ পর্যন্ত পারবে না, কিন্তু যতদিন সম্ভব টেনে টেনে, ঝুলিয়ে ঝুলিয়ে, বয়স বেড়ে যাচ্ছে অনেকেরই, 40 পেরিয়ে গেল, তারা আর চাকরির জন্য গাঁইগুই করবে না। এবং অনেক যুবক যুবতী যারা ইতিমধ্যেই বুঝে গেছে যে না, ওদিকে গিয়ে লাভ নেই, তারাও আস্তে আস্তে ছেড়ে দেবে। তো এটাতে একটা সময় লাগবে, ততদিন তো মূলোটা ঝোলাতে হবে, বিক্ষোভটা থামাতে হবে, আর মুনাফাটাও চালাতে হবে, কারণ নেতাদের সঙ্গে তো এই
আন্তর্জাতিক প্রভুদের নেতাদের নিয়েই কাজ করতে হয়, রাজনৈতিক দলকে হাতে নিয়ে কাজ করতে হয়, তাদেরকে খুশি রাখতে হয়, দেওয়া নেওয়ার সম্পর্ক তো। তো তাই কলেজগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, এই কারণেই পরীক্ষা হবে, নিয়োগ হবে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, পরীক্ষার মাধ্যমে ভালো ইনকাম হয়, সামনে আবার ভোট, এই যে এত এত আবেদনপত্রের ফি, হ্যাঁ, গ্রুপ ডি থেকে শুরু করে একাদশ দ্বাদশ আবার এদিকে প্রাইমারি, এগুলো তো তো ভালো ইনকামের সুযোগ আছে, তাই নয় কি? বিভিন্ন ক্ষেত্রে ইনকামের সুযোগ আছে, ফর্মের মানে এন্ট্রি ফি বলুন, যাই বলুন। তো এভাবে উপার্জন হয় কোটি কোটি টাকা, কিন্তু নিয়োগ, এটাই প্রশ্ন। তাই আমি আবার অনুরোধ করব যে ভাবুন, শিক্ষক নিয়োগের সঙ্গে পুলিশ নিয়োগের ফারাকটা, নার্স নিয়োগের ফারাকটা ভাবুন, এবং আগামীর জন্য মানসিকভাবে শক্তিশালী হন। অযথা সময় নষ্ট না করে বিকল্প পথ ভাবুন, বা যে চেষ্টা করছেন চালু রাখুন, কিন্তু পাশাপাশি বিকল্প পথ ভাবুন, নইলে কিন্তু ইট উইল বি টু লেট, খুব দেরি হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর আগামী কলকাতা বই মেলায় যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আলোচনা করতে চান, বিভিন্ন বিষয়ে জানতে চান, বা এমনি সৌজন্য সাক্ষাৎ করতে চান, তাদেরকে বলবো আগামী 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত কলকাতা বই মেলায় আমি থাকছি। স্টল নাম্বার 187, 187, গেট নাম্বার 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে সোজা। তো আসুন, কথা হোক। ও আবার বলবো, মানসিক শক্তি রাখুন, ভেঙে পড়বেন না। এটা হলো একটা সন্ধিক্ষণ, রিসেট হচ্ছে, অর্থনীতির রিসেট, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছে, অন্যরকমভাবে হয়েছে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো এই যুদ্ধ মানে কিন্তু শুধুমাত্র ওই ট্যাঙ্ক, বোমা, কামান নিয়ে যুদ্ধ নয়, এটা পলিসি শিফট। প্রতিটি বিশ্বযুদ্ধেই পলিসি শিফট হয়েছে, এক্ষেত্রেও হচ্ছে। আর এই পলিসি শিফট, যেটা নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি, এটা নিউ নরমাল বলা হচ্ছে, তার মূল জায়গাগুলো কি কি, এটা নিয়ে স্ট্যাচু বইটিতে বিস্তারিত লিখেছি, কি কি হতে চলেছে আগামীতে। তো আপনারা ইতিমধ্যে সেটা অনেকেই জানেন, টের পাচ্ছেন। ভালো থাকবেন, মানসিক দৃঢ়তা অবলম্বন করুন, এখনো অনেক পথ যেতে হবে। মাইলস টু গো বিফোর উই স্লিপ, মাইলস টু গো বিফোর উই স্লিপ। আইটাকে আমি উই করে দিলাম, কেন নিশ্চয়ই বুঝতে পারছেন।